জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পশরা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, একদমই ঘটছে না, এবং আপনিও এই আয়োজনের সাথে সংযুক্ত থাকতে পারেন। ঠিক কীভাবে? আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু জানতেই চাইতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে, এবং আমি আপনার হয়ে সেই প্রশ্নের উত্তর কিংবা মন্তব্য জানিয়ে দেব আমাদের সাথে যুক্ত হওয়ার সারথিদের কাছে। ফলে আর দেরি নয়, আজকে আমি দারুণ এক্সাইটেড, কারণ আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন গুণী মানুষ এবং আমার খুব খুব পছন্দের। আমাদের সাথে যুক্ত রয়েছেন লেখক ও নির্মাতা ইশতিয়াক আহমেদ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আপনাকে পেয়ে ভালো লাগছে, কারণ দীর্ঘদিন পরে আপনাকে আমরা আসলে আমাদের এই আয়োজনে পেলাম। আমাদের সাথে যুক্ত রয়েছে গুণী অভিনেত্রী, গুণী মানুষ সুনেরা বিনতে কামাল। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আপনাকেও পেয়ে ভালো লাগছে। এবং দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যাকে অহরহ দেখা যায়, নানান কারণে তিনি এখন পরিচিত এবং নানান কারণে আলোচিতও বটে। তার আগে সবচাইতে যেটা হচ্ছে যে আমার খুব পছন্দের মানুষ, খুবই গুণী অভিনেতা আরশ খান। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি? জি, আমি ভালো আছি। আমাদের এই আয়োজনে একটা কমন প্রশ্ন থাকে। আমি কমন প্রশ্নটা আরশ, রাইট, আমি আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। আরশ, আর ইউ ফেমাস? আমি প্রিয় সবার, আমার দর্শকদের। চুস চুস চুস। আর কিছু অ্যাড করব শুধু, নাকি একটা শব্দ দিয়ে থাকবো? প্রিয়, প্রিয়, প্রিয়। সুনেরা? আই থিংক আই এম ফেমাস, না হলে আপনি আমাকে এই শোতে ডাকতেন না। ইউ আর। একটা ক্লারিফিকেশন আবার একটু দেই, যে আমরা 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 শুরুতে বলেছিলাম যে আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আসলে অসাধারণ। অফ কোর্স। এবং সেই ফেমাসটা আমরা আসলে রূপক অর্থে বলি, মূলত হচ্ছে এটা রূপক একটা শব্দ। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই আসলে ফেমাস। প্রত্যেকটা মানুষই যেহেতু অসাধারণ, শুধুমাত্র তার কাজের কারণে, এটাই তাকে আসলে অসাধারণ করে তোলে। ফলে এই ফেমাস শব্দটা একটু অসাধারণ অর্থে ব্যবহার করা হয়, তার কাজের জন্য ব্যবহার করা হয়, বাট ইটস এ রূপক একটা আমরা অলংকার যুক্ত করতে চাই। আপনার কাছেও একই প্রশ্ন, প্রথমবারের মতো, আর ইউ ফেমাস? সম্ভবত না। কেন না? মানে এমন কোনো কাজ করা হয়নি যেটা ধরেন ফেমাস তকমা লাগে, সেটা ধরেন নিজের সাথে যুক্ত করতে পারি। আর কি সময় বাকি? আমি এটা আসছিলাম পরবর্তী প্রশ্নে, যে কি কি করা বাকি, যে যার বই আসলে মানুষ লাইন ধরে ধরে কিনে, যার লেখা পড়ে মুগ্ধতা ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে সবাই কষ্টে বিরহ হয়ে আপনার লেখা কি বলে এটা শেয়ার করে, লিখেন, তারপরে আরও বেশি কষ্ট পেলে মানুষজন গান শোনে, তখন কারণে অকারণেও বলে যে আচ্ছা ঠিক আছে, নানান ধরনের দুঃখ শেয়ার করে। আর কি কি বাকি আছে? চেষ্টা করতেছি, করি। আচ্ছা, তারপরে যে নাটকের কথা বা নির্মাণের কথা যদি বলি, সেটাতেও এখন আরেক জন্মে তো বটেই, এই জন্মেও অনেক কিছু দেখে ফেললাম, তাই না? দেখলেন আমাদের যেই প্রসঙ্গটা, নানান প্রসঙ্গ, আমি অনেক কিছু লিখে রেখেছিলাম এইখানে। তো আমাদের শুরুর আগে আমাদেরকে বলছিল যে আমরা যখন একসাথে বসে থাকি তখন আসলে সবাই কানে ফোনে কথা হয়, কারোর ব্যক্তি যে সামাজিকীকরণ সেটা আসলে হয় না। এটা দুঃখজনক হলেও মোটামুটিভাবে সত্য। কিন্তু আমি যে কাজটি করছিলাম, আমি এখানে বসার আগে ঠিক একটা লাইন হঠাৎ মনে আসলো, আমি এই লাইনটা একটু শোনাতে চাই ছোট্ট করে, যাতে করে আরও সেই বিভ্রান্তিটা একটু দূর হয়। কারণে অকারণে আরেক জন্মে তোমার পাশেই রেখো আমাকে, কিছু গল্প কখনো কখনো মরে না, তুমি জেনে রেখো, সময় হলে সব বলবো। এটা আপনাদের জন্য। আপনাদের কাজগুলো মনে হয় প্রত্যেকটা লাইনে লাইনে আছে। আমি একটু আরেক জন্ম থেকে শুরু করতে চাই, যে আপনি আরেক জন্মে
আপনারা ছিলেন একসাথে, আপনাদের একটা প্রোডাকশন সবাই দেখে খুব অ্যাপ্রিশিয়েট করেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখছিলাম। এখন তো আসলে টেলিভিশনের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ইমপ্রেশনটা পাওয়া যায়। আপনারা কতটুকু ভালো কাজ করলেন, সবাই লিখেন। আমার যতগুলো মন্তব্য পড়েছে ইতিবাচক মনে হয়েছে। আরেক জন্মে কি করতে চান? নাটক নিয়ে বলবো নাকি আমার ব্যক্তিগত? আপ টু ইউ। না, নাটকের বিষয়টা বলি। এটা আসলে পজিটিভ কমেন্ট, আসলে আমার সার্কেলই তো কমেন্ট করে, এর একটা পজিটিভ বলবে। পজিটিভটা আসলে আপনি যখন কাজের মূল্যায়ন করবেন, কাজ হয়তো যে আমরা যে খুব মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা বলি যে খুব যে আহামরি বা একটা করে ফেলেছি সেটা না, চেষ্টা করেছি। এইখানে দুজন অভিনেতা অভিনেত্রী আছে যারা হচ্ছে মানে আমি ব্যক্তিগতভাবে বলি তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা অসাধারণ। মানে ধরেন অনেকে আমি মানে আমার ছিল যে ধরেন একটু চাপে থাকে, কিন্তু ধরেন আরো দুইজনই ধরেন চেষ্টা করে আপনাকে কাজটাকে করে দেয়। তো সেই জায়গা থেকে মানে এটা প্রোডাকশনের পরে এবং আগে দুইটার অভিজ্ঞতাই আমার খুব ভালো। আচ্ছা, আমি আপনাদের ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা পয়েন্ট জানবো। সেম প্রশ্ন আপনাদের কাছ থেকেও, দুজনের কাছ থেকে। আমি শুনেছি ইন্ডাস্ট্রিতে তারা বেশ দারুণ কাজ করছে, দারুণ ব্যস্ত, কিন্তু দুজনে খুব বেশি চঞ্চল এবং এদেরকে মানে ঠিকঠাক করে রাখা একটা বড় ধরনের ব্যাপার। এটা আমাকে অনেকেই বলেছেন। আপনি কি ব্যাপারটা ফেস করেছেন? না, চঞ্চল বা এটা আমি আসলে করি না। আরশকে আমি যেটা করি চঞ্চল পজিটিভ। না, আমি হ্যাঁ অবশ্যই পজিটিভ। আমি ধরেন আরশের সাথে আমার সম্পর্কটা একদম ভাই ব্রাদারের মতো। মানে আমার মনে হয় যে আমাদের কাজ কম হয়, কিন্তু আমি যখন বলি বা আমরা একটা কাজে যাই, সেও মনে করে আসলে এটা কোনো ডিরেক্টরের কাজ না, এটা আমার কাজ। আর সে নিজে জিনিসটা মুখস্থ, মানে স্ক্রিপ্ট পুরো তার মুখস্থ থাকে। একটু চেঞ্জ হলে সে এসে বলে, ভাই এটা তো ছিল না, আপনি এটা করলেন কেন, আগেরটাই তো ভালো ছিল। এই সহযোগিতাটা অনেক বড় একজন আর্টিস্টের, মানে ডিরেক্টরের জায়গা থেকে একজন আর্টিস্ট যখন এটা আপনাকে করে দেয়, এটা অনেক বড় জায়গাতে। সেক্ষেত্রে হচ্ছে মানে চঞ্চলতা মানে হয় না আমার জন্য মানে। আচ্ছা, মানে আপনি ছেড়ে দেন তাদের উপরে, যে আপনার বিশ্বাসটা আছে, অগাধ বিশ্বাস। আমার প্রশ্নটা দুজনকে একই প্রশ্ন, যে এই যে সবাই বলে যে আপনারা দুজন অনেক বেশি চঞ্চল এবং আপনাদেরকে মেনটেন করাটাই একটা বড় ধরনের কাজ। ব্যাপারটা কি সত্যি, নাকি যারা আমাকে বলেছেন তারা আসলে একটু বিভ্রান্ত বা ভুল তথ্য দিয়েছেন? আমার ধারণা ভুল তথ্য না ব্যাপারটা। সুনেরা, আমাকে কখনো কেউ চঞ্চল বলেনি, মানে এমনিতে কাজে বলেনি, এমনিতে আমি চঞ্চল। আমি আমার মানে এটা কাজের বাইরেই বলেছে, কমফোর্ট জোনে আমি একটু বাবলি, যাদের সাথে আমি কমফোর্টেবল, বাট আবার যাদের সাথে কমফোর্টেবল না তারা আমাকে খুব রিজার্ভ ভাবে পায়। সো আমার দুটো ফেস আছে, এটা ডিপেন্ড করে যে কে দেখছে। আমি জানি না ইশতিয়াক ভাই আমার চঞ্চল ফেস দেখেছে কিনা, আই এম নট শিওর। আরশ দেখেছে এবং আমার রিজার্ভ ফেসও দেখেছে। বাট আমি কাজে গেলে আই থিঙ্ক আমি কাজে সিরিয়াসই থাকি। যতক্ষণ কাজ থাকে না, যখন থাকে না তখন আমি চঞ্চল থাকি। I don't know how to define it. আরশ? আমি তো সবকিছুই। আমি চঞ্চল, আমি শান্ত, আমি একদমই ঠান্ডা শীতল, আমি রাগী, রাগান্বিত অবস্থায়। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেরকম ফেমাস, প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম প্রত্যেকটা এলিমেন্ট আছে। এই নিয়েই তো আসলে মানুষ, রাইট? তো যে বলেছে তার সাথে হয়তো আমার সম্পর্কটা ওরকম, যে আমাকে ওইভাবে চঞ্চল দেখেছে। বা আমার কাছে মনে হয় এটা মজার একটা বিষয়, সবসময় কালারফুল থাকা, যে চিয়ার আপ করে রাখা পুরো ইউনিটকে, সবাইকে। হ্যাঁ, এটা আসলে খুব সিরিয়াসভাবে থেকে এগুলো কখনোই করা পসিবল না, কারণ আমাদের তো কাজ হয় একদম সকাল থেকে রাত পর্যন্ত, কখনো ভোর হয়ে যায়। এই সময়টাতে আসলে কেউই পাথর দেখতে চায় না, সবাই প্রকৃতি দেখতে চায়, প্রকৃতি চঞ্চল। আমার মনে হয় কি, ও আমারটা ভালো বলতে পারবে, আমি ওরটা ভালো বলতে পারবো, বিকজ নিজের ব্যাপার কিন্তু ওইটা বলছে যেটা ও নিজেকে মনে করে, এটা কিন্তু ওর না। আচ্ছা, ওর হচ্ছে কাজে দুইটা ফেস আছে, একটা হচ্ছে খুবই বান্দরা, খুব জ্বালায়, আর একটা হচ্ছে খুব সিরিয়াস। মানে যখন শর্ট যাবে সে একদম সিরিয়াস, কিন্তু তার আগ পর্যন্ত সে অনেক জ্বালায়। আমি আবার হচ্ছে ধরেন শর্টের আগ পর্যন্ত আমি একটু নিজে প্রিপারেশন নিই, তখন আমাকে জ্বালানো যাবে না, তখন আমি রেগে যাই। তো ও যেটা পারে, ধরেন শটের আগে হাসতেছে, পরে কান্নার সিন, শটে অ্যাকশন বললো কেঁদে দিবে, আমি তো এটা না, আমি ফিল করে আস্তে 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 আমার ঢুকতে তো হয়। সো অনেক জ্বালায় মাঝে মাঝে, আবার হেল্পও করে অনেক। পয়েন্ট অফ ভিউ। এটা কি মানে ভাত লাভার হওয়ার কারণে এরকম? হ্যাঁ, আমি তো ভাত লাভার না, আমির খান মাহি ভাত লাভার।
না নানান কারণে আসলে প্রশ্নগুলো আনতে হয়, কিন্তু আমার যেটা প্রশ্নটা ছিল আরো, আমি একটু আবার আপনার কাছে যেতে চাই, যেটা হচ্ছে যে এই নানান প্রাসঙ্গিকভাবে আপনার কথাটা যেহেতু আসলো, এই জন্য প্রশ্নটা আমি পরেই করতে চেয়েছিলাম, ভাবলাম প্রাসঙ্গিকতা যেহেতু চলে এসেছে তাহলে এখনই করে ফেলি। যেটা হচ্ছে যে অভিনয়ের সময় আপনার সিরিয়াসনেসটা বোঝা যায়। আমরা দিন শেষে দর্শকরা, অসাধারণ দর্শকরা, আপনারা যাদেরকে সাধারণ দর্শক বলেন, আমরা হচ্ছে অসাধারণ দর্শকরা যখন দেখি ওইটা টের পাই, মানে ওইটা না টের পাইটা কেমন করে, আপনি যখন হাসেন বা আপনারা যখন কাঁদেন তখন আমরা কেঁদে ফেলি, আমরা তখন হাসি। সো ওই ব্যাপারটা যখন অটোমেটিক চলে আসে তখনই আমরা বুঝি যে না উনি আমাকে আসলে হিট করেছেন। সো আপনার কাজে ওইটা বোঝা যায়। তো এই সিরিয়াসনেসটা আনার সময় এই যে রাগান্বিত হওয়া কিংবা একটু চঞ্চলতা রেখে কাজটা করা, কিংবা এই যে স্ক্রিপ্টের সাথে মিশে যাওয়া, ভাইয়া যেভাবে বলছিলেন, এটা তো একদিন দুই দিনে হয় নাই, তাই না? মানে এই প্র্যাকটিসটা কেমন করে করেছেন যদি একটু জানাতেন। এটা পুরোটাই হচ্ছে গিয়ে একটা চাওয়া পাওয়ার জায়গা। রাইট। আমি কোনো প্র্যাকটিস করিনি, আমি শুধু আমার এই ক্যারিয়ারটা, এই কাজটা, এই প্রফেশনটাকে ভয়ঙ্করভাবে চেয়েছি সবসময়, আমি এটাই করতে চাই। তো এই জন্য এইটা করার জন্য যা যা করতে হয় ওই সব কিছু মেন্টালি ফিজিক্যালি যেভাবে ইনভলভ থাকা যায় ওইভাবে থাকার চেষ্টা করি। তো এতটুকুই, মানে আলাদাভাবে এটার জন্য। বাই এনি চান্স আপনি কি মানে ফিলোসফির স্টুডেন্ট? না, ফাইন্যান্সের স্টুডেন্ট। তাহলে দর্শন কথার মধ্যে কেমন করে চলে আসে এটা নিয়ে ভাবতেছিলাম। শুনেন, আমি একটু শুনতে চাই, উৎসবের পরে আমি আসলে আপনাকে খুব চাচ্ছিলাম আপনি অনবোর্ড হন আমাদের সাথে, আর ইউ ফেমাসে একটু যুক্ত হন, আমরা কথা বলি আপনার কাজটা নিয়ে। দুর্দান্ত রকমের কাজ, মানে ছোট অংশে এত বড় কাজ, এত ইম্প্যাক্টফুল কাজ, মানে ভালো লেগেছে আমাদেরকে, দর্শক মজা পেয়েছে। আপনি এখনও নিশ্চয়ই সেটার ফিডব্যাক পাচ্ছেন, আমি সেটার অনুভূতিটা একটু জানতেই চাইবো, যেহেতু আপনি আসলেন অবশেষে আমাদের এখানে। অফকোর্স দর্শক অনেক পছন্দ করেছে, এবং আমি আবারও বলবো, আগেও বলেছি কিছু ইন্টারভিউতে, যে তানিম নূর ইজ অ্যান অ্যামেজিং ডিরেক্টর। অ্যান্ড ভাইয়া, আমার মনে আছে আমার সাথে যখন মিটিং করে কাজের, তখনই আমাকে বলছিল যে এটা আমি জানি না আমি মানে হলে কম্পিট করতে পারবো কিনা, বাট আমি একদিনের জন্য হলেও হলে চালাবো। আমি পরে স্টোরিটা পড়ে বলছি, আপনি কি বলতেছেন, এটা যেই গল্প, আর আপনি যাদেরকে কাস্ট করছেন, এটা খালি হলে একদিন কি আপনি চাইলেও নামাইতে পারবেন না। এন্ড সেদিনও আমি বলতেছিলাম যে ভাইয়া মনে আছে, আমাকে উনি বলছিল যে আমার একটা ইয়ে আছে, আপনি আমাকে একটা ক্লাইম্যাক্স সিন করে দেবেন। সো আমি স্টোরিটা দেখে আসলে ওই সিনটা আমি রাজি হয়ে যাই, প্লাস জাহিদ ভাইয়ের সাথে কাজ। সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, বাট একটু ভয় লাগছিল যে জাহিদ হাসানের সাথে স্ক্রিন শেয়ার করবো, এটা আমার ছোটবেলার স্বপ্ন, আমি হুমায়ুন আহমেদের কাজ অনেক দেখতাম। সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই ওনার সাথে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন থাকেই। সো ওই জায়গা থেকে আমি একটু ভয়ে ভয়ে গিয়েছি, বাট উনি আমাকে এত আদর করে, খুব মজা করে শ্যুটটা করা। তানিম ভাই ইজ অ্যান অ্যামেজিং ডিরেক্টর, খুব কমফোর্টেবলি ডিরেক্ট করেছেন। আই এম আ ডিরেক্টরস আর্টিস্ট, দ্যাটস হাউ আই ফিল। সো রাশেদ ভাইয়া ছিল ক্যামেরাতে, আমরা আসলে আমার যেদিন শুটিং ছিল ছোট টিমই ছিল, সো খুব কমফোর্টেবলি শ্যুট করেছি, বাট খুব মজা লেগেছে। সিনেমাটা যখন বের হলো তখন আসলে দর্শকের সাড়া, এবং সবাই বলেছে যে এই সিনটা বেস্ট লেগেছে, ইমোশনসটা এন্ড এভরিথিং, এন্ড আমাকে অনেক কিউট লেগেছে। এখনো ভালো ফিডব্যাক পাচ্ছি, এভরিওয়ানস প্রেজিং, সো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ইমোশনটার ব্যাপারে আমি একটু বলবো যে ওইটা ক্যারি করাটা, মানে হয় না যে একটা দুজন মানুষ ওইটাকে ক্যারি করছিলেন, তারপরে আবার ওইটাকে নেক্সট রিলে রেসের মতো ওইটা আবার নিয়ে যাওয়া, কন্টিনিউ করা অন্য কারোর জন্য, অন্য একজন আর্টিস্টের জন্য, ইটস একটু টাফ, কিন্তু ওইটা আপনি এত দুর্দান্তভাবে করেছেন। থ্যাংক ইউ সো মাচ, আমাদের ভালো লেগেছে। আমি সুনেরার একটা প্রসঙ্গ থেকে আসি। সুনেরা কথা বলতে বলতে একটা মানুষের কথা বলেছেন, হুমায়ুন আহমেদ, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের, এবং হুমায়ুন আহমেদের ভুরি ভুরি লেখা আমরা পড়ে নিজেদেরকে বিদ্বান মনে করেছি, সমৃদ্ধ মনে করেছি, কিন্তু এরপরে দেখলাম যে আসলে জীবনে অনেক কিছু পড়া বাকি। তো পড়তে পড়তে আপনি সেই হুমায়ুন আহমেদের যে কাজগুলো, লেখাগুলো, সেগুলো দেখেছেন এবং পড়েছেন। আমি একটু জানতে চাই ইশতিয়াক ভাই, আমি আপনার লেখা যখন পড়ি, বা এই প্রশ্নের সম্মুখীন মানে আপনি আগেও হয়েছেন, অনেকেই বলে যে এই লেখাটার মধ্যে একটু হুমায়ুন আহমেদের প্রভাব আছে। আপনি কি সেটা বিশ্বাস করেন কিনা? যদি বিশ্বাস করে থাকেন সেটা আসলে সঠিক কিনা, বা একটু যদি ব্যাখ্যা করতেন। যেটা হচ্ছে ধরেন হুমায়ুন আহমেদ, আপনি যখন একটা বড় মানে ধরেন আপনি একটা সমুদ্রে আছেন, আপনার একটা বড় তিমি আপনার পাশে, আপনি একটা ছোট মাছ, হ্যাঁ, আপনার কোনো না কোনোভাবে তার ঝাপটানো বা ধরেন তার মুভমেন্টের ইটা আপনার গায়ে লাগবে। তো হুমায়ুন আহমেদ আমাদের সময়ে আমরা ধরেন লেখালেখি যখন করি, যখন প্রথমত পাঠক, এরপর তো আমরা লেখালেখি করি,
আমাদের সময় হুমায়ুন আহমেদ এত বিশাল জায়গা নিয়েছে, মানে মানে নেওয়া ছিল হুমায়ুন আহমেদের, আমাদের আসলে বেরোনোর কোনো জায়গা নেই। আমরা হুমায়ুন আহমেদ পরেই বড় হয়েছি, এটা অস্বীকার করেই নেই। এবং যেটা হচ্ছে যে একজনের কথা বলি, সঞ্জীব চৌধুরী, উনি যখন বোরের কাগজে, এটা আমার সরাসরি অভিজ্ঞতা না, আরেকজনের কাছে মানে ওইটা শুনে আমি ওইটা প্রভাবিত। তো সঞ্জীব চৌধুরী যখন ফিচার এডিটর হয়েছে বোরের কাগজের মেলার, তখন সঞ্জীব দাকে জিজ্ঞাসা করছে যে আমি লিখবো কীভাবে। বলছে যে তুমি প্রথমত হুমায়ুন আহমেদ করবা, কারণ তুমি যদি ঝরঝরা এবং মেদহীন কোনো লেখা লিখতে চাও তোমার এইটার কাছে যেতেই হবে। এবং আমি আসলে ঝরঝরা মেদহীন লেখালেখি করতে চাইছি, এবং সেটা হয়েছে কিনা আমি জানি না। ধরেন এইটা আমার এখনও চেষ্টা হয় যে আমি আরশের সাথে আমার দেখা হইলো, এইটার সাথে আমার ওই সূর্যের সকালবেলা সূর্যটা কেমন ছিল এটা আমার প্রয়োজন নাই। আমি আরশের কাছ থেকে শুরু করতে চাই, আমি ওই ফ্যাটটুকু ফেলে দিতে চাই। আমার মধ্যে, আমার লেখালেখির মধ্যে কোনো সাহিত্য নাই, আমি গল্পটা বলতে চাই। সেটা আমার গল্পের বইতে, আমার গানে, আমার ধরেন যে অল্প নাটক বানাচ্ছি বা যাই করতেছি, এই গল্পটাই আমার মানে আমি গল্পতেই থাকতে চাই। এবং হুমায়ুন আহমেদ এটা অনেক ভালোভাবে, কারণ হুমায়ুন আহমেদ ধরেন সকালে গিয়ে বাথরুমে কী করছে এইটা যদি 1000 পৃষ্ঠা লেখে, আপনি 1000 পৃষ্ঠা পড়বেন এবং না পড়ে উঠতে পারবেন না। এইটা হচ্ছে ধরেন ওইটার প্রভাব কি আপনার লেখার মধ্যে পাওয়া যায়? মানে আপনি মানে যদি আমি চেষ্টা, মানে আমার এটা বলতে অসুবিধা নেই, কিন্তু আমার মধ্যে আমি চেষ্টা করছি যে আমি আসলে একটা সময় হুমায়ুন আহমেদ হইতে চাইছি। হ্যাঁ, এটা হয়তো পরে আমি চেঞ্জ করছি, কিন্তু হুমায়ুন আহমেদ হইতে চাই কারণ আমার হচ্ছে ওই লেখালেখির জায়গাটা এখন আমি বিশ্বাস করি। মেদহীন লেখা লিখতে হইলে আপনাকে যে ফরম্যাটে যেতে হবে সেটা হুমায়ুন আহমেদ। আচ্ছা, মানে যদি 80s সময় থেকে ওনার জনপ্রিয়তা বাড়তে থাকে, বিশেষ করে লেখালেখির ওই সময়টা থেকে, এবং তারপরে 90 দশকের শুরু থেকে তিনি আসলে নির্মাণ কাজে যখন নিজেকে জড়িত করলেন, এবং আপনার ক্ষেত্রে দেখলাম যে একদম 90 দশকের শেষ সময় কিংবা 2000 সালের ওই সময়টাতে আপনার লেখালেখির ব্যাপারটা শুরু, এবং দীর্ঘ সময় ধরে পথ চলার পরে আপনি নির্মাণেও আসলেন। এর মধ্যে গান লিখেছেন, গল্প, কিংবা আমাদের প্রিয় বিচ্ছু, সেটাতেও লেখালেখি করেছেন। সেখানে এই যে আপনি বলছিলেন যে আপনি হুমায়ুন আহমেদই হতে চেয়েছেন, মানে ওনার দেখা দেখি কি নির্মাণে আসলেন পরবর্তী? না, ওইটা আসলে ওইটার আবার অন্য একটা বিষয় আছে। আমি যখন বই লিখি তখন আমার মনে হয়েছে যে প্রথম লেখালেখি আমি ধরেন যুগান্তরে ছিলাম, আমি প্রায় 10 থেকে 15,000 লেখা লিখছি। আমার মনে হইতো যে সব লেখাই বোধহয় মানুষ পড়তেছে। বই যখন করলাম আমার মনে হয়েছে যে সবাই বোধহয় পড়বে, কিন্তু বই তো বিক্রি হয় খুব সামান্য, 500, 1000। পরে দেখলাম যে ধীরে ধীরে বইয়ের জায়গাটা একটু কমে যাচ্ছে, মানুষ দেখতে পছন্দ করে। যে গল্পটা আমি লিখলাম সেই গল্পটা আমার মানে পড়ার চেয়ে দেখতে পছন্দ করে। তখন আমার মনে হলো যে আসলে তো আমি আরেক দিকে যাচ্ছি, মানে আমার গল্প তো মানুষের কাছে পৌঁছাইতে হবে। তখন আমি আস্তে আস্তে ধরেন এই ভিজুয়ালের জায়গাটাও চেষ্টা করলাম আর কি, যতটুকু হয়। এবং সেটা একটা শক্ত মাধ্যম, ভিজুয়াল মাধ্যমে উপস্থাপন করাটাও একটা অন্য নান্দনিকতা তো বটেই আছে, সেখানে নানান ধরনের এফোর্ট আছে, এবং পুরো একটা গল্পকে সবার মাধ্যমে উপস্থাপন করতে হয়। না, ওইটার আরেকটা বড় বিষয় হচ্ছে ক্যামেরাটা হচ্ছে একদম পাগলা ঘোড়া, আপনি এইটা লাগাম টেনে ধরা খুব কঠিন। আমি একটু পাগলা ঘোড়ার কাছে যেতে চাই। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, পাগলা ঘোড়ার সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। এক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশা। আরও ফুসফুসের কি অবস্থা? সুন্দর সুন্দর। কি হয়েছিল বলেন তো? তেমন কিছুই হয় নাই, জাস্ট আমি মাঝে দিয়ে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, জ্বর ছিল, এর আগেও একবার একটু সিক হয়ে পড়েছিলাম। ওই আমার ইউরিক অ্যাসিড আছে, তো এগুলো তো খুবই মাইনর প্রবলেম। তো যেটা হচ্ছে ওই সময়গুলোতে যতবারই টেস্ট করেছি, ডক্টর বলেছিল যে একটু ইনফেকশন আছে ফুসফুসে, সো ওটা টেক কেয়ার করার জন্য। এরকমই তো, যেটা হচ্ছে গিয়ে যে একটা ফুসফুস ইনফেকশনই বা কেন থাকবে, তাই না? এটা তো ফুসফুসই থাকা উচিত। ওই জায়গা থেকে আমি জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য একটা পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, তো যেটা হয়েছে যে সবাই পজিটিভভাবেই নিয়েছিল, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু মানুষ সেটাকে আসলে একটু বিকৃত করে অন্যভাবে গণমাধ্যমে সেটা তুলে ধরে। আজকে আবার একটা নিউজ দেখলাম, যে আজকে নিউজে ছিল যে আমি নো মোর। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমার মনে হয় যে এটা পৃথিবী তো আসলে এতটুকু হয়ে গেছে এখন, আপনার ফোনটার ভিতরে কমিউনিকেশনটা অনেক জরুরি। রাইট, প্রপার কমিউনিকেশনটা, যে কোনো কিছু বলার আগে, পোস্ট করার আগে, বা এটা নিয়ে নিউজ করার আগে, বা যে কোনো স্টেটমেন্টে যাওয়ার আগে যেটা হয় যে জিজ্ঞেস করে নেওয়া উচিত। যদি আপনি কারো
ব্যাপারে জানতে চান বা কিছু লিখতে চান, নিজের ব্যাপারে নিজে কিছু লিখতে চাইলে এটা যা ইচ্ছা আপনি লিখে ফেলেন পরেরটা পরে, কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিয়ে লিখবেন, অন্য কাউকে নিয়ে স্টেটমেন্ট রাখবেন, তখন কথা বলে নেওয়াটা খুবই জরুরি। তো আমরা হয়তোবা সবাই একটু ইন্ট্রোভার্টের জন্য কথা কম বলি। কিন্তু ইশতিয়াক ভাই অনেক কথা বলে, আপনি আজকেও দেখলাম বিভিন্ন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন, সেটা ক্রিকেট হোক, একটু স্যাটার করে হোক, একটু হাস্যরসাত্মকভাবে হোক, জীবনবোধকে হোক, সোশ্যাল মিডিয়ার এই উদযাপনটা কেমনভাবে আপনি আসলে নিজেকে সামিল করেন? আমি উদযাপন এখন এই যে দেখলাম হঠাৎ করে যে উদযাপনটা করলো যে আরশের ফুসফুসে সমস্যা কি কি যেন লোকজন লিখতেছে, আমি হঠাৎ করে আমি তাকে নাটকের কমেন্টও আছে কে কে আরশ ভাইয়ের ফুসফুসের সমস্যা জেনে আসছেন, মানে এটা প্রচুর কমেন্ট, এবং এই সাথে ধরেন 130-20-30টা লাইক এবং 10-12টা কমেন্ট তারাও জানে। একটা আছে 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। সো মানে আপনি কি এটা করেন কখনো? মানে আমি আমার জায়গা থেকে ধরেন সর্বোচ্চ না হয়ে, মানে নিশ্চিত না হয়ে, মানে আমি আসলে ধরেন আসে না এইটা আমাদের হয়, যেমন আমাদের এটিএম শামসুর যেমন খুব সম্ভবত 4বার, অনেক তারও বেশি মনে হয় আমরা 4 থেকে 5 বার মেরে ফেলছি। আমি আসলে এটা 5 জায়গায় ফোন দিই, কথা বলি, মানে আমার মানে আপনার ধরেন ফেসবুক তো এখন এত বেশি, মানে আমি অনেকদিন আগে একটা এই একটা টিভিতে এইটা নিয়ে কথা হয়েছিল, তা আমি বলছি যে ভাই যে দেশে ধরেন আপনার 20 টাকায় ধরেন এই 50 MB পাওয়া যায়, সেইখানে আমি আপনাকে একটা গালি দিয়ে দিলাম বা একটা কিছু করলাম, এটা খুব সহজ। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু যতটুকু সম্মান নিয়ে আপনি আসলে বেঁচে থাকতে পারেন। আমি প্রচুর ফিল্টারিং করি যে এই ঘটনাটা ঘটছে, আমি ধরেন আমি কখনোই আমার একটা ঘটনার সাথে সাথে আমার কোনো প্রতিক্রিয়া নাই, আমি 6 ঘন্টা 7 ঘন্টা পর গিয়ে ধরেন ওইটা লিখি, কারণ আমি আসলে ওইটা হতে চাই না যে আমি লিখলাম, মানে আমি মানে আমার উত্তেজনাটা একটু কম ওই জায়গা থেকে, যে আমার এখনই অনেক কিছু করে মানে মানুষকে জানাইতে হবে বা এইটা করি না আর কি। আপনি আসলে কার দ্বিধায় বাঁচেন? আমি আসলে মানে আমি নিজেই দ্বিধাগ্রস্ত। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এই বিষয়টাতে। সোনারা একটু সোনার কাছে যেতে, সোনারা এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা মানে কি বেশি নিজেকে উচ্ছ্বসিত করে, কি দেখে ভালো লাগে আর কি দেখে খারাপ লাগে? Social media, I think it's a good platform to promote yourself. It's easy. And এটাকে অনেকভাবে ইউটিলাইজ করা যায়, যার জন্য আসলে এটা ক্রিয়েট করা হয়েছে। আর খারাপ লাগে হচ্ছে আসলে অশিক্ষিত মানুষজনের কাজ কারবার দেখে, যেটা একদম সত্যি কথা। আমার মনে হয় যে এখন অনেক অশিক্ষিত মানুষের কাছে এটা পৌঁছানোর কারণে তারা জানে না এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, লিমিটটা বুঝে না। অ্যান্ড আমার যা ইচ্ছা হলো আমি এটা করে ফেললাম, দ্যাটস নট দ্য ওয়ে। আপনি বাঁচতে গেলে আপনার লাইফে, আমরা তো সোশ্যাল, আমাদের অনেক কিছু বাইন্ডিংস লিমিট থাকে যে আমরা কতটুকু কি করা উচিত বা আমাদের জন্য কি ভালো, অন্যের জন্য জীবনে কতটুকু পৌঁছানো যায় বা মানে একটা নরমাল মানুষের জন্য, নরমাল মস্তিষ্কর মানুষের জন্য কি হতে পারে অ্যাকশনসটা, ওটা আসলে বুঝতে গেলে আপনার শিক্ষা প্রয়োজন। তো এটা অনেকেরই নেই, তাদের হাতে পৌঁছে গেছে, এখন তারা লিমিটটা বুঝে না, তাই তারা মিসইউজ করছে। এই অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে অনেকে আছে মেন্টালি স্ট্রং, তারা এটা ইগনোর করে, অনেকে আবার আছে মেন্টালি উইক, তাদের লাইফটা অনেক সময় মেন্টালি ধরেন 1-2 বছর ওয়েস্ট হয়ে গেল একটা ছোট্ট জিনিসের জন্য। ওই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে। মানে এই যে অ্যাকশনটা সেটা নানানভাবে আসলে ইম্প্যাক্ট করতে পারে যে কোনো কারোরই লাইফে। যেমন আরশের কথাই শুনছিলাম আমরা একটু আগে, যে মন খারাপ হওয়ার মতো ঘটনা কি হলো আর সোশ্যাল মিডিয়াতে কি আসলো। সো এই যে আপনারা যখন অ্যাকশন রিয়াকশনের কাজটা করেন, বিশেষ করে অভিনয়তে, সে সময় নানান ধরনের নানান ঘটনা ঘটে। সোনেরা একটু বলবেন, আমি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম আপনার পা ভেঙে গেছে, পায়ে কোনো ধরনের সমস্যা হয়েছে, এটা নিয়েও আপনি আসলে কাজ করে যাচ্ছেন। এটা একটা দুইটা জায়গা হতে পারে, একটা হচ্ছে ডেডিকেশন, মানে কাজের প্রতি, মানে আপনার শ্রদ্ধাটা কাজের প্রতি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সাথে তো ইউনিটের অনেকগুলো মানুষ কাজ করে, যাদের পুরো ইউনিটটা কাজটা বন্ধ হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার কারণে, মানে একটা কম্বাইন্ড এফোর্ট থাকে। মানে আপনাকে কি তাড়িত করেছিল, বা এই যে মানে অসুস্থ হয়েও যে একটা নিজেকে নিবেদিত করা, সেটার পিছনে কি ছিল আসলে? আমি আসলে খুব ছোট বয়স থেকে বিলিভ করি যে আমি যেটা করব, আমার যদি সেটা কাজ হয়ে থাকে, সেটা আমার সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড আমি যেই কাজটা করি সেখানে একটা কাজ তো নিজের হয় না, একটা টিম এখানে কাজ করে, সবার রুজি রুটি এটা। সো আজকে আমি যদি ধরেন মানে একদম এমন অবস্থা না হয়ে যায় যে আমার ক্যান্সেল করতেই হবে,
ওই পর্যন্ত আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়া, যাতে আমার জন্য অন্য কারো ক্ষতি না হয়। আমি কখনোই চাবো না যে আমার জন্য কারো ক্ষতি হোক। সো এই জিনিসটা আমাকে খুব মেন্টালি প্রেশার দেয়। আমি ধরেন ফিজিক্যাল প্রেশার নিতে পারি, ব্যথাটা নিতে পারি, বাট আমি মেন্টালি এটা আমি নিতে পারি না। অন্য কারো ক্ষতির দায়ভার আমি নিতে পারবো না। মানে আমি ওই মানুষটা মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট। সো আমি চেষ্টা করি যে ভাই ফিজিক্যালি খারাপ থাকি, আমি মেন্টালি আগে ফ্রি হই, যাতে এমন করে নিজের কাছে যাতে অপমান বোধটা না থাকে। সো ওই জায়গা থেকে হয়তো আসে, বাট আই লাভ মাই ওয়ার্ক। আমার মনে হয় যে হুজুগ যখন উঠে যায়, কাজ শুরু হয়ে যায়, মনে হয় করতে থাকি এরকম একটা, ও আমার সাথে অনেক কাজ করেছে, ও জানে। সো আমার যখন পায়ে ব্যথা পেলাম, আমি আসলে বুঝতে পারিনি, সত্যি কথা বলতে। আমি ভেবেছি হালকা চোট লেগেছে, সিনটা করে ফেলি। 3 দিনের শ্যুট ছিল, আমি আসলে 3rd ডেতে বেশি ব্যথা উঠে ফুলে যায়, হাঁটতে পারছিলাম না। তখন টিম থেকেই সবাই আসলে, ও ছিল, আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর ওখানে আমাকে প্লাস্টার করে দেয়, বলে আপনি শুটিং করতে পারবেন না। তখন আমি ওকে বলছি, বলো না, বলো বসে করবো, কিছু হবে না, শেষ করি। তো ওরা বলতেছে যে না, এটা হবে না, সম্ভব না। তারপর আমার কথা হচ্ছে আমি এটা শেষ করবো আজকে, আমার মাথায় যে নাইলে ঝুলে যাবে, টিমও ফেসে যাবে। সো ওইভাবে এদেরকে মানায় টানায় কোনোভাবে বসে টসে সিন করলাম, মানে এইভাবে এতটুকু করে নিচ্ছে। আরও একটু ফিরতে চাই এই যে নিবেদন কাজের প্রতি, হ্যাঁ, মানে দিন শেষে তো একদম সলিড বিচারে যদি বলি, আপনারা তো হিউম্যান বিং, তো আপনাদেরও মন খারাপ হইতে পারে, আপনাদেরও খারাপ লাগা থাকতে পারে, ভালো লাগাও থাকতে পারে, বিশেষ কোনো ধরনের আয়োজন থাকতে পারে, সবকিছু ছেড়ে যখন কাজটা করেন, হ্যাঁ, মানুষের জন্য, এবং ওই অ্যাক্টিংটা যেটা দেখে আমরা আসলে হাসি, যেটা দেখে আমরা আসলে কাঁদি, ওটা তো আপনাকে নিয়মিতভাবে করতে হয়। এই করাটা যতখানি কষ্ট করে করেন, ফিডব্যাকটা কি পান? আমি যদি ফিনান্সিয়ালি কথা বলি, মানে আপনাদের ইন্ডাস্ট্রির এই অবস্থাটা কি আগের চেয়ে ডেভেলপ হয়েছে? এই যে ডিরেক্টর ভাইরা আপনাদেরকে শুধু কি যেন বলেন আপনারা, একটু আমি আসছি, অ্যাকশন না কি যেন বলেন আপনারা, কিভাবে বলেন যেন, মানে কাজ শুরু, হ্যাঁ অ্যাকশনই বলেন। আচ্ছা, এই যে যেভাবে অ্যাকশনটা বলে আর তারপরে আপনারা নিবেদিত হয়ে কাজ করেন, এই যে সুনেরা ভাঙা পানিও কাজ করে গেল, টাকা পয়সাটা মানে এটা কি আগের চেয়ে বেড়েছে কিনা, মানে এটা মানে স্যাটিসফ্যাক্টরি কিনা? টাকা পয়সা তো আসলে সময়ের সাথে বাড়ে না, টাকা পয়সা এক্সপিরিয়েন্সের সাথে বাড়ে, বা আপনি কতদিন ধরে কাজটা করছেন, কতটা ভালো করছেন, সময়ের সাথেও কি একটু একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা উচিত? সাথে যেটা হয় ওটা তো টাকার মান কমে যায়, তখন বাড়ে। যেমন আগে আপনি যে রুটিটা 10 টাকা দিয়ে কিনে খেতেন, সেটা এখন 25 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, কিন্তু আসলেই কি রুটির দাম বেড়েছে নাকি টাকার মান কমেছে, এটা তো বুঝতে হবে। সো টাকার মান কমে যাচ্ছে দিন দিন, এই জন্য অ্যামাউন্টটা, অঙ্কটা মনে হচ্ছে যে অনেক বেড়ে যাচ্ছে। ওইভাবে কিছুই না। আপনি যদি অন্য দেশের সাথে আমাদের দেশের কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি বলবো যে আমাদের এখানে যে অ্যামাউন্টটা প্রফিট আসা থেকে শুরু করে, আমাদের আর্নিং থেকে শুরু করে, এগুলো কিছুই না আসলে। বিকজ বাইরের দেশে এক একজন আর্টিস্টের নিজের আইল্যান্ড আছে, এক একটা, হ্যাঁ, তাদের লাইফস্টাইলটাই অন্যরকম, প্রাইভেট জেট নিয়ে ঘোরাফেরা করে। তো আমাদের বাংলাদেশে ধরুন যিনি সুপারস্টার, ওনারও নিজের প্রাইভেট জেট আসলে নাই। হ্যাঁ, তো এটা আসলে আবার যদি আপনি বেসিক লাইফস্টাইলে দেখেন, যে আমি যদি একটা চাকরি করতাম, হ্যাঁ, কিছু চাকরি আছে এক্সেপশনাল, অনেক বড় চাকরি, কিন্তু আমি যদি সাধারণ একটা চাকরি করতাম, সেই ক্ষেত্রে যেই পরিমাণের আর্ন আমি করতাম, তার থেকে বেশি করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি বর্ডারটাকে ভেঙে ফেলেন, পুরো আন্তর্জাতিক জায়গাটাকে যদি টেনে আনেন, সেখান থেকে আসলে আমাদের এখানে এই জটিলতাটুকু আছে যে ধরেন অন্য জায়গার তুলনায় আমরা ওইভাবে এক্সপ্লোর করতে পারি না। এটা শুধু অভিনেতা অভিনেত্রী এটাই না, একজন পরিচালক বলেন, একজন হোস্ট বলেন, হ্যাঁ, বা যারাই কাজ করছে এই জায়গাটা থেকে, এটার পিছনে আমি জানি না, আমার এই কথাটা অনেকের একটু হার্শ লাগতে পারে, হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে সত্য তো আসলে দিন শেষে বলতেই হবে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু আবার বড় পরিসরে আমরা আসলে অনেক সময় বাসিও না। আমরা সবসময় বাহিরের মানুষদের দাওয়াতে এনে খাওয়াতে গিয়ে অনেক সময় ভুলে যাই যে আমার বাসার মানুষটা ঠিক মতো খেয়েছে কি না খেয়েছে। তো এটাতে কি হয়, যখনই কোনো ইন্টারন্যাশনাল আর্টিস্টের কথা হয় বা কিছু হয়, সেটা মিউজিশিয়ান হোক, সেটা অ্যাক্টর হোক বা কেউ হোক, দেখা যায় আমরা পাগল হয়ে যাই। দর্শকদের কথা কি বলবো, আমরা শিল্পীরাই পাগল হয়ে যাই, আরে এই মানুষটার পাশে একটু দাঁড়াতে পারলে তো, আমি যে এই দেশকে রিপ্রেজেন্ট করছি, ওই জায়গাটা আমি ভুলে যাই সাথে সাথে। তো এটার কারণে কি হয়, দিন দিন অন্য জায়গায় যেইভাবে সবাই সবাইকে চিনছে বা জায়গাগুলো বড় হচ্ছে, আমরা বড় হচ্ছি না। আপনি আজকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের আম জনতাকে 5 জন ইন্ডিয়ান অ্যাক্টরের নাম বলতে ইজিলি বলে দিতে পারবে, 5 জন পাকিস্তানি অ্যাক্টরের নাম বলতে ইজিলি বলে দিতে পারবে,
টার্কিশ জিজ্ঞেস করেন, সবাই বলতে পারবে। আপনি পাকিস্তানে গিয়ে 5 জন অ্যাক্টরের নাম জিজ্ঞেস করেন, দে ডোন্ট নো। আপনি ইন্ডিয়া গিয়ে 5 জন অ্যাক্টরের নাম জিজ্ঞেস করেন, দে ডোন্ট নো। আপনি নেপালে গিয়ে জিজ্ঞেস করেন, নেপাল ইন্ডাস্ট্রি তো আর আমাদের থেকে বড় না, ইফ আই এম নট রং। আমি নেপালে গিয়েছিলাম কিছুদিন আগে, কেউ আমাকে চেনেই না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে কি, মানে তারা বরাবরই আসলে নিজের শিল্পটাকে এতটাই বেশি হচ্ছে গিয়ে ওখানে ইনভেস্টেড যে আমি যদি একটা বহিরাগত কাজ আসে বা একটা বহিরাগত কিছু থাকে, ওটা ডেফিনেটলি তারা দেখে, কিন্তু আগে নিজেদেরটা হচ্ছে গিয়ে শেষ করে নেয়। সেটা আর্টিস্ট বলেন, সেটা সাধারণ জনগণ বলেন, সেটা যে কোনো মাধ্যমের মানুষ হোক। আমার মনে হয় এই একটা জায়গায় আমাদের একটু ক্রাইসিস আছে। এছাড়া আপনি অর্থের কথা বলেন বা অন্যান্য মূল্যায়নের কথা বলেন, দর্শকদের যে ভালোবাসা, এটা তো আসলে অস্বীকার করার মতো না। হ্যাঁ, ওইটা আসলে আমি যতটুকু ভেবেছিলাম, যতটুকু চেয়েছিলাম জীবনে, আলহামদুলিল্লাহ ভালোবাসার জায়গাটাতে কোনো কমতি নেই। আচ্ছা, কিন্তু ওভারঅলে বিইং অ্যান অ্যাক্টর, আমি সামগ্রিকভাবে যেটা দেখেছি যে আমরা আমাদেরকে ওইভাবে কেন যেন কখনোই পুশ করি না। জি, মানে নিজেদের আসলে ভালোবাসাটা এবং নিজেদেরকে প্রমোট করার জায়গাটা মানে সবার আগে এটা হওয়া উচিত না যে বাংলাদেশ। জি, সবার আগে বাংলাদেশ, এবং এই মুহূর্তে সবার আগে বিরতি। দর্শক, আরিফ ইবাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। এক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পের সবে। ইশতিয়াক ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। আমরা আগে দেখতাম হচ্ছে যে গানের বা বিভিন্ন ক্যাসেট, সেগুলো হচ্ছে বিভিন্ন যে সংস্থা বা যে কোম্পানি থেকে বের হতো, তারা এখন দেখি নাটক বের করে। মানে কেন? এটা কি আসলে যুগের সাথে তাল মেলানোর জন্য? 10 বছর হয়ে গেল এই ঘটনা মিনিমাম। না, যুগের সাথে তাল মেলানো, বিজনেসটা আসলে গানের ওই জায়গাটা হয় না। একটা সময় ছিল গান, ধরেন মিউজিক ভিডিও একটা ভালো রেভিনিউ দিত, কিন্তু এটা কেন যেন ধরেন ফুট করে একটা বড় ধস নেমে গেছে, এবং ওই জায়গাটা দখল করে নিছে আসলে নাটক। 40 মিনিট আপনি মানে অডিয়েন্স দেখতেছে, ভিউ হচ্ছে, রেভিনিউ আসছে, সুতরাং তারা আসলে ওই দিকেই তাদের বিজনেসটা। মানে ডিরেক্টররা কি এখন টেলিভিশন কেন্দ্রিক তাদের নাটকগুলো বানায় বা সিনেমাগুলো বানায়, নাকি ফেসবুক, ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মকে ঘিরে তারা বানায়? ওই লেভেল কোম্পানি, মানে ধরেন আগে যারা সুলতান সাউন্ডটেক ছিল, সাউন্ডটেক যেমন এখন সুলতান, সিএমবি বা এরকম যারা আছে, এরাই বেসিক্যালি এইটা মানে টিভি কেন্দ্রিক ঈদ ছাড়া বোধ হয় খুব একটা হয় না। সুনেরা, আমি মনে হয় প্রশ্নটা আর আগে আপনাকে করেছিলাম, আমি তারপর আরেকবার একটু জানতে চাই যে এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম, ওটিটি, ইউটিউব এবং টেলিভিশন, মানে এর মধ্যে হচ্ছে কোনটাতে স্বাচ্ছন্দ্য বেশি আপনি বোধ করেন, এবং সিনেমা? এর আগে হয়তো উত্তরটা একটু ডিফারেন্ট ছিল, এবার যেহেতু এক্সপিরিয়েন্স বাড়ছে, আমার ক্যারিয়ারের সময় বাড়ছে, আমি তখন হয়তো শুধু সিনেমাই করতাম, আমি ওটিটি তখন হয়তো 1-2টো করেছি। জি, আমার যেটা মনে হচ্ছে আমি এখন নাটকও করছি, সো আমার মনে হয়েছে তিনটা আসলে 3 রকম প্ল্যাটফর্ম, একদমই 3 রকম এক্সপিরিয়েন্স। জি, আমাকে আপনি পার্সোনালি জিজ্ঞেস করলে আমি অবশ্যই বড় পর্দার কথা বলবো, কারণ হচ্ছে আমি স্টার্ট করেছি সিনেমা দিয়ে, এবং সিনেমাতে আসলে যে পারফেকশনটা আনা হয়, যে টাইম আমরা পাই, বা কস্টিউম ডিপার্টমেন্ট কস্টিউম করছে, মেকআপের ডিপার্টমেন্ট মেকআপ করছে, আমার শুধু অ্যাক্টিংটাই করতে হয়, সব ডিপার্টমেন্ট ইজ রেসপন্সিবল ফর ইন্ডিভিজুয়াল। সো ওইটার একটা মজা আছে যে প্রিপারেশন নিয়ে ক্যারেক্টারে ঢুকে প্লে করা, ওইটার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। আবার ওটিটি যেটা হয় যে আমরা 5 থেকে 7 দিনের মধ্যে একটা প্রজেক্ট নামাই, ওইটা আবার একটা মাঝামাঝি একটা জায়গায়, ওখানে আবার দেখা যায় আমরা অনেক টাইপের সিন করতে পারি, একটু ডিফারেন্ট টাইপের জিনিস। একটু সাপ্লিমেন্ট একটা প্রশ্ন করি, অনেক আর্টিস্ট বলে থাকেন যে ওটিটিতে নিজেকে জাহির করার সুযোগটা বেশি থাকে। কারণ হচ্ছে ধরেন আমাদের বড় পর্দায় সিনেমা যখন হয় তখন অনেক কিছু মেনটেন করতে হয়, যে এই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে, না হলে সিনেমাটা চলবে না ঠিক মতো, এটা ভাবতে হয়, দর্শক হলে টানতে হয়। ওটিটির ক্ষেত্রে যেটা হয় যে স্টোরি অনুযায়ী অনেক কিছুই আসলে ফ্রিডম থাকে, আর্টিস্টেরও, আবার গল্পের ক্ষেত্রেও, আবার ধরেন কস্টিউম ডিপার্টমেন্ট হোক, ক্যামেরা হোক, অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়। সেটা আবার ধরেন ফিল্মে বা নাটকে আমাদের পসিবল না, যেটা সত্যি কথা।
সো ওইটার ইয়েটা একদমই ডিফারেন্ট। আবার নাটকে যেটা হয়, আমার নাটক আমাকে অনেক হেল্প করছে। নাটকে ঢুকে আমি ফার্স্ট দিন আসলে আমি খুব ক্লুলেস ছিলাম যে হোয়াটস হ্যাপনিং, মানে স্ক্রিপ্ট মাত্র দিল এইভাবে ডায়লগ দিব, মানে এটা ও দেখছে আমাকে। আমি ইভেন প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বলছিলাম, বিকজ আমি বুঝতেছিলাম না কি হচ্ছে। নিজে মেকআপ নিচ্ছি, নিজে কস্টিউম নিজে ঠিক করো, এতটুকু টাইমের মধ্যে একটা সিন ডান করো, এই ক্যামেরা এখান থেকে মুভ করে। সিনেমাতে তো আমরা করছি কি এই অ্যাঙ্গেল ধরে একটা ওকে হলে লাইটিং ঠিক আছে নাকি কয়েকটা অপশন নিয়ে নেওয়া, আর এখানে কি কি ধাপ 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 হয়ে যাচ্ছে। আমি হা করে তাকাইছিলাম, বাট এটা আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। ইটস এ লার্নিং প্রসেস, বিকজ আমি আস্তে আস্তে দেখা গেল যে খুব ছোট টাইমে কম সময়ের মধ্যে আমি ক্যারেক্টারটা কিভাবে নিজে ডিজাইন করবো বা প্রেজেন্ট করতে পারবো বা কস্টিউম বা লুক আমি সেট করা শুরু করছি। ওখান থেকে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর একই প্রশ্ন যদি করা হয়, নাটক, ওটিটি আর সিনেমার ব্যাপারটা এক্সপ্লোর করার কতখানি দূরে? কতখানি দূরে আমার? হ্যাঁ, আমি তো সিনেমাতে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলাম রাজকুমারে। আচ্ছা। সো ওইখানেও সিনেমার এক্সপিরিয়েন্সটা পেয়েছি আমি। আর ঢাকা ড্রিম নামে একটা সিনেমা করেছিলাম প্রসূন রহমানের, ওটাতেও আর কি ওই এক্সপিরিয়েন্সটা পেয়েছি। কমার্শিয়াল সিনেমা বলতে যে একটা ফ্লেভার থাকে, হ্যাঁ, আরশের মধ্যে এই ব্যাপারটা কি আছে? অনেকে বলে থাকেন যে একটা ব্যাপার আছে, কিন্তু অনেকে তো আসলে মিথ্যা বলবে না, অনেকে যেহেতু বলে হয়তো একটা ব্যাপার না, ওই যে কেমন ওই যে নাচানাচি, তারপরে একটা অ্যাকশন হিরো, নায়কোচিত একটা ব্যাপার আছে আর কি, মারামারি করতে হয়, তারপর ওই যে ভিলেনকে অনেক বেশি ঘুষি মারতে হয়, এরকম একটা ব্যাপার আছে মনে হয়। আছে। সো কমার্শিয়াল সিনেমা এক্সপ্লোর করার কতখানি দূরে? ওইটা আমি এখনই বলতে পারছি না কতখানি দূরে, বিকজ হচ্ছে গিয়ে ধরুন আমি তো যদি 3 স্তরের জায়গা বলি, অভিনয়ের যে মাধ্যমগুলো বাংলাদেশে বর্তমানে আছে, হচ্ছে সিনেমা, এরপরে ওটিটি, এরপরে নাটক। হ্যাঁ, এটা কিন্তু 3টে স্তর বলছি, বাট কাউকে ছোটও করছি না, কাউকে বড়ও করছি না, অবশ্যই 3টে স্তর সবাই। আমি আসলে এখন হচ্ছে গিয়ে নাটক করছি, জি, রেগুলার নাটকের আর্টিস্ট হিসেবে আমি পরিচিত। আমি সিনেমার আর্টিস্ট হিসেবে পরিচিত না, ওটিটির আর্টিস্ট হিসেবে পরিচিত না। তো এখান থেকে আমার মনে হয় যে নাটকের জায়গাটাতে একটা, এখানেও তো ধরেন আপনি চান আর না চান সব সময় আসলে এখানে একটা জনপ্রিয়তার জায়গা থাকে, তুঙ্গে থাকে, হ্যাঁ, বা একদমই বুঝতে হয় যে এখানে আসলে আমার আর দেওয়ার মতো কিছু নাই, আমি সব দিয়ে ফেলেছি। তো নাটকের স্টার্টটাই তো আমার আসলে অনেক বেশি না, বাকিদের ক্যারিয়ারের টাইমের সাথে যদি আমারটা মিলাই তাহলে আমি সব থেকে কম সময়টা আমার। তো ওইখান থেকে আমার মনে হয় যে এখানে আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে, আমি একটু স্লো যেতে চাই। আর একটা এই যদিও আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা অযাচিত, কিংবা ভাইয়ের মতো যে অবান্তর প্রশ্ন, যুগান্তর উত্তর টাইপের একটা অবান্তর একটা প্রশ্ন করি। সো আপনার কাছে কি এই সময় মনে হয় যে আপনার এই সারাউন্ডিংয়ে যারা আপনার সাথে সহকর্মী হিসেবে কাজ করেন বিভিন্ন নাটকগুলোতে, যাদেরকে আমরা নায়ক বলি, এদের মধ্যে কেউ আপনার কম্পিটিটর? আমার মনে হয় না। আচ্ছা, দে আর মাই কলিগস। আচ্ছা, সবাই এই সহকর্মী। আচ্ছা, মানে এইভাবে প্রতিযোগিতামূলকভাবে আপনি আগাতে চান না? না, এইটার তো আসলে প্রতিযোগিতার কিছুই নেই, বিকজ আমার অ্যাক্টিং স্টাইল আমার অ্যাক্টিং স্টাইল। আপনি আরেকজনকে দিয়ে কখনোই এটা করাতে পারবেন না, পারবেন? এটা কখনোই সম্ভব না। তো এই জিনিসটাকে মেনে নিলেই হয়ে যায়। মানে আমাদের এক একজনের হাইট এক এক রকম, চুল এক এক রকম, কণ্ঠ এক এক রকম, মানুষই তো একরকম না, তাই না? মানে আপনি যেটা করতে পারবেন, 2টা বলের মাঝখানে হয়তো বা একটা কম্পিটিশন রাখতে পারেন যে এই বলটা দিয়ে খেলবো না এই বলটা দিয়ে খেলবো, কিন্তু আপনি ফুটবল দিয়ে আর হচ্ছে গিয়ে টেনিস বল দিয়ে আর হচ্ছে গিয়ে ওই ব্যাডমিন্টনে ফেদার দিয়ে তো কম্পিটিশন করতে পারবেন না যে কোনটাকে রেখে কোনটা নিব। আমরা একটু আপনাদের কাজগুলো, আমাদের হাতে খুব কম সময় আছে, আমরা আপনাদের কাজগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ইশতিয়াক ভাই, কি কি কাজ করছেন, কি আসছে লেখালেখির মধ্যে? বই, গান, নাটক? সামনে মেলা যেহেতু, কি হচ্ছে? আচ্ছা, আমরা আগে বইমেলায় আসি, এবার বইমেলা হচ্ছে ডিসেম্বরে। হ্যাঁ, জি। মানে মেলা, বই তো একটা অবশ্যই চাপ বেড়ে গেল। চাপ তো অবশ্যই, কারণ আমি আসলে লিখি ডিসেম্বরে, কিন্তু মেলাই ডিসেম্বরে। আচ্ছা, তো এই জন্য এখন একটু চলছে। তো ওইটা ছাড়া এমনি আর তো সব মাঝে মাঝে কাজ হয়, গান টান লিখতেছি। ইন্ডিয়ান একটা প্ল্যাটফর্মে আমি চুক্তিবদ্ধ টি সিরিজের সাথে। টি সিরিজে 2টা গান হয়েছে, বাংলাদেশি শিল্পী। এটা সামনে আরো হয়তো বাড়বে। সোনেরা, ফুটবল
ক্রিকেট বল, কি আছে, কি চলতেছে কাজ? আমার একটু তাড়াতাড়ি বলতে হবে। ব্যাক টু ব্যাক অনেক কিছুই চলছে, আমি সামনে হয়তো অ্যানাউন্সমেন্ট করতে পারবো। বলা যাবে না এখন? চুপ চুপ চুপ। আর বলা যাবে কি কাজগুলো কি কি চলছে? অভিনয় করছি, এগুলোই চলছে। বাট আমি একটা কথা জাস্ট বলতে চাই, যদি 10-15 সেকেন্ড বেশি যায়, আই এম সরি অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি জীবনে, যে আপনি যখনই আরেকজনের সাথে কম্পিটিশন করতে যাবেন, আপনি সবসময় পিছিয়ে পড়বেন। আপনি যদি সবসময় নিজের সাথে কম্পিটিশনে থাকেন, তখন প্রগ্রেস হবে। আর যে জিনিসটা ডে বাই ডে ডেভেলপ হয়, সেটা কখনো পিছায় না। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। বাংলাদেশ নিয়ে একটা লাইন শুনতে চাই। ইশতিয়াক ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে বাংলাদেশটা নানান কারণে সামাজিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে আমরা বাংলাদেশটাকে ভালোবাসি। একটা লাইন বাংলাদেশের জন্য। ভালোবাসাটাই, এর বাইরে তো আর কিছু নাই। বাংলাদেশকে ভালোবাসি। সোনেলা? বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশটা যেন বাংলাদেশের মতোই থাকে। বাংলাদেশটা কিরকম থাকে? এটা তো চেঞ্জ না হয়, চেঞ্জ না হয় বাংলাদেশের মতো। মানে এই যে আমাদের মধ্যে একটা দারুণ আতিথ্যপরায়ণতা, তারপরে এই যে সবার প্রতি সবার ভালোবাসা শ্রদ্ধা, এটা যেন থাকে, সহমর্মিতা এবং প্রত্যেককে সহনশীল জায়গাটাও যেন থাকে, সেটা রাজনীতিবিদদের মধ্যেও থাকলে আমরা একটু ভালো থাকি। আর আপনাকে যদি কখনো ডক্টর বলে যে আপনার মাকে আর কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না, তারপরে কি আপনি চাবেন যে টাকা বাঁচানোর জন্য বা অন্য কারণে তাকে হসপিটাল থেকে সরিয়ে ফেলতে? তো বাংলাদেশ হচ্ছে আমার মা, রাইট। তো আমি অ্যাট এনি কস্ট সবসময় এটার সাথে দাঁড়িয়ে থাকবো। এটাতে মানুষ আমাকে ভালোবাসুক, মানুষ আমাকে ঘৃণা করুক, যাই হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। আই লাভ মাই মাদার। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ, ধন্যবাদ সুনেরা বিনতে কামাল এবং ধন্যবাদ আরশ খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অনেক শুভাশিস রইল। দর্শক, আমরা আমাদের তিনজন অতিথির মাধ্যমে যেটি শুনছিলাম যে বাংলাদেশটা আসলে সবার আগে, এই বাংলাদেশটা কিন্তু আপনারও, বাংলাদেশের মালিক যেহেতু আপনি, এবং ফলে আপনি যা করবেন সব কিছুই দিন শেষে বাংলাদেশের সমীকরণে যুক্ত হবে। ফলে আপনি নানানভাবে বাংলাদেশকে প্রভাবিত করেন এবং এই বাংলাদেশটা জিতে গেলে আপনি জিতে যান, কারণ আপনিই তো বাংলাদেশের মালিক। ভালো থাকবেন, পরবর্তী আয়োজনে দেখা হবে।